Today, I will discuss about advanced level class, and that's called freehand writing class 4 using preposition, uh, different kinds of verbs and other items in this class. তো ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা যখন লিখতে যাই, বিশেষ করে প্রিপজিশনের জায়গাটা আমরা প্রায়শই এটা ভুল করি, এবং এই প্রিপজিশন না জানার কারণে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের সামনে অনেকটা কঠিন হিসাবে দাঁড়ায়। তো আমরা সেই জায়গাটা থেকে আজকে একটু দেখবো যে আমাদের প্রেপোজিশন কোন কোন কাজে লাগবে এবং প্রেপোজিশনের ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই প্রেপোজিশনটা ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব। তো সবাই ধৈর্য ধরে আশা করি শেষ পর্যন্ত ক্লাস করবেন। সবার কাছে আমি এটাই আশা করি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি preposition কি বলে। প্রেপোজিশন হলো এমন শব্দ, প্রেপোজিশন হলো এমন শব্দ যা কোনো নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজের আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। বিষয়টা কি দাঁড়ালো? প্রেপোজিশন হলো এমন শব্দ যা কোনো নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজের আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোনো শব্দের সম্পর্ক প্রকাশ করে। আমরা যদি একটু উদাহরণ দেখি, আই গো টু ইউনিভার্সিটি, এটা কি লিখলাম? আই গো টু ইউনিভার্সিটি, অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে যাই। তো এইখানে টু শব্দটি গো এবং ইউনিভার্সিটি এর মধ্যে সম্পর্ক তৈরি করেছে। এখানে টু শব্দটি এই গো যে ভার্বটি রয়েছে এবং ইউনিভার্সিটি নামক যে নাউনটি রয়েছে এর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। অর্থাৎ আমার ডেফিনেশনে বলছে প্রেপোজিশন হলো এমন শব্দ যা কোনো নাউন, প্রোনাউন, এখানে দেখেন এই নাউনের সঙ্গে সম্পর্ক গড়ে দিয়েছে কে? এই টু। অর্থাৎ বলছে প্রেপোজিশন এমন শব্দ যা কোনো নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। এই জায়গাটা যদি বুঝতে পারেন, প্রেপোজিশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই প্রেপোজিশন বাক্যের ভিতরে বসে এটা কি করে? এটা অন্যান্য নাউন, জাস্ট ওয়েট এ মিনিট, এটা কি বলছে? জাস্ট নাউন, প্রোনাউন আর বাক্যের যে অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এই জায়গাটায় আমি একটু লিখলাম, সবাই খেয়াল করবেন। এটা লিখলাম ই এইচ ই, দা, বি ডবল ওকে, দা বুক ইজ, ও এন অন, এটা প্রিপোজিশন, টি এইচ ই, দা টেবল, টি এ বি এল ই। এটা একটু দেখেন, বাক্যটা আমি কি লিখলাম? দা বুক ইজ অন টেবিল, দা বুক ইজ অন দা টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপর আছে। এখানে কি ওই টেবিলের সাথে যে বই, এটা দুইটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে কে বলে তো? দুইটা সম্পর্ক, মাঝখানে যে প্রিপোজিশন অন, মাঝখানে যে প্রিপোজিশনটি বসেছে অন, এইটা বই এবং টেবিলের ভিতরে দুইটা নাউনের ভিতরে সম্পর্ক স্থাপন করে দিয়েছে অন প্রিপোজিশন। তো এখানে বলছে, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে শব্দটি, এইটা টপিক হচ্ছে ওই যে ইসের উপরে, সেই আগের দিন থ্রি নিছিলাম, আজকে ফোর, ওই রাইটিং পার্টের আজকে আছে ইসে। ঠিক আছে, ধারাবাহিক ভাবেই নিচ্ছি ওখানে। আচ্ছা, ওখানে অ্যাড করে দাও, ঠিক আছে, আমার কি এখানে কিছু করা লাগবে না? অটোমেটিকলি ঢুকে যাবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কিছু হলে ফোন দিয়ে মিউট করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে জাস্ট ওয়েট আ মিনিট, এই জায়গাটা আমি দেখেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। বলা হচ্ছে যে প্রেপোজিশন কোন নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। দেখেন খুব মনোযোগ দিয়ে বিষয়টা দেখবেন। একটু যদি আপনার মনোযোগ সরে যায় আপনি কিন্তু বুঝবেন না, খুব সেনসিটিভ একটা বিষয়। এখানে টু শব্দটি, যেমন আমি বলেছি আই গো টু ইউনিভার্সিটি, আমি কোথায় যাই? ইউনিভার্সিটি যাই। কোথায় যাই? ইউনিভার্সিটি। কিন্তু যখন আমি টু নামক একটা প্রেপোজিশন দিয়ে দিব, তখন আমার বাক্যটা, বাংলা বাক্যটা এমন হয়ে যাবে, আই গো টু ইউনিভার্সিটি, অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়েতে যাই। অর্থাৎ টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। অ্যাট শব্দের অর্থ কি? এ, অ, তে। অর্থাৎ এখানে আমি যদি এইভাবে লিখতাম, আই গো ইউনিভার্সিটি, আই গো ইউনিভার্সিটি, দেখবেন এটা কিন্তু একটু খালি খালি মনে হয়। এটা মনে হচ্ছে কোন জায়গায় কি যেন বাদ পড়ে যাচ্ছে। আই গো ইউনিভার্সিটি, দ্যাটস ইনকারেক্ট। কারেক্ট কি হবে? আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই। এখানে টুটা হচ্ছে প্রেপোজিশন। দেখেন, দিন, সপ্তাহ, মাস, বছর, সাল, এই শীট আমি পড়ানোর পরে আপনারা বাসায় খুব মনোযোগ দিয়ে পড়বেন। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আপনাদের ডে টু ডে লাইফে কাজে লাগবে। তো আমি কি বলছি? দিন, সপ্তাহ, মাস, বছর, সাল ইত্যাদির পূর্বে ইন বসে। যেমন ইন 1980, ইন 1980,
ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি অর্থাৎ এখানে বলা হচ্ছে দিন, সপ্তাহ, মাস, বছর, সাল, এগুলার পূর্বে কি বসবে? এগুলার পূর্বে কিন্তু সবসময় আমাকে এই নির্দিষ্ট প্রেপোজিশন বসাতে হবে। তো সেই প্রেপোজিশনটা কি? প্রেপোজিশনটা হচ্ছে ইন। তারপর দেখেন সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, ঘড়ির সময় ইত্যাদির পূর্বে অ্যাড বসে। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, ঘড়ির সময় ইত্যাদি এর পূর্বে অ্যাড বসে। সকাল হতে সন্ধ্যা অবধি এর পূর্বে দা থাকলে তার পূর্বে ইন বসে। আবার একটু শোনেন এক্সাম্পলটা দেখি। ইন দা মর্নিং, ইন দা মর্নিং, সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে দা থাকলে দেখেন এখানে দা মর্নিং, এইটার পূর্বে আমরা ইন ব্যবহার করব, অর্থাৎ আমাকে বলতে হবে ইন দা মর্নিং, ইন দা মর্নিং। আমি যদি আপনাকে বলি যে আপনি কবে বাড়ি আসছেন বা কখন আসছেন, আপনি বলবেন যে আই কেম হোম ইন দা মর্নিং, আই কেম হোম ইন দা মর্নিং। দিবস, তারিখ, সাপ্তাহিক, বার এর পূর্বে ওয়ান বসে। এই ব্যবহারগুলা কিন্তু একটু পরেই আমরা ভার্বের যে ইয়েটা করব বা আমাদের একটা নতুন একটা শীটে প্রবেশ করব, তখন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। কিভাবে পাবেন? সেখানে এই ব্যবহারটা দেখতে পারবো। যখন যেমন দেখেন দিবস, তারিখ, সপ্তাহ, বার ইত্যাদির পূর্বে অন বসে। ইত্যাদির পূর্বে কি বসে বলেন তো? অন বসে। বড় স্থান বা বড় জায়গার পূর্বে ইন বসে, ছোট স্থান বা ছোট জায়গার পূর্বে অ্যাড বসে। তারপর দেখেন এইটার ব্যবহার কিন্তু আমরা একটু পরেই পাবো, যে কোথায় ইন বসে কোথায় অ্যাড বসে, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু আমরা ওই জায়গাটাতে পাবো। অবশ্যই এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। সবাই কিন্তু এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে দেখার পরে বুঝতে পারবেন যে আমি কি কি বিষয় আপনাদেরকে পড়িয়েছি। আমার কথাটা আমার কথাটা কি ছিল? আমার প্র্যাকটিক্যাল জায়গাটা ছিল হচ্ছে এই জায়গাতে। সেটা হচ্ছে বড় জায়গার পূর্বে ইন, ছোট জায়গার পূর্বে অ্যাড বসে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। আবার একটু আমরা শুনবো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে ফর এবং নির্দিষ্ট, অর্থাৎ এখানে আমি এইভাবে বলতে পারি যাবত বা ধরে থাকলে ফর এবং হইতে থেকে চেয়ে, সবাই একটু লিখে রাখবেন। যাবত বা ধরে থাকলে ফর, হইতে থেকে চেয়ে থাকলে টেন্স বসে। কোথায় বসে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। এই জায়গাগুলো আমরা একটু পরে কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো। এখন শুধু আমরা একটু রুলটা পড়ে যাই। কোনো কিছু স্পর্শ করে আছে এমন বুঝালে তার পূর্বে ওয়ান বসে। কোনো কিছু স্পর্শ করে আছে এমন বুঝালে তার পূর্বে অন বসে। কি বসে বলেন তো? অন বসে। এটা আবার কেমন? আমি যদি বলি দা বুক ইজ অন দা টেবল, দা বুক ইজ অন দা টেবল অর্থাৎ বইটা টেবিলের উপরে আছে। এখানে কি বইটা কিন্তু টেবিলের উপরে স্পর্শ আছে। দা মোবাইল ফোন ইজ অন দা টেবিল, মোবাইল ফোনটি টেবিলের উপরে আছে। অর্থাৎ কোনো কিছু স্পর্শ করে কোনো কিছুর উপরে আছে এমন বুঝালে সেখানে আমরা অনের ব্যবহার করব। কিসের ব্যবহার করব? অন। শূন্য স্থানের পরের শব্দ, শূন্য স্থানের পরের শব্দ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হলে শূন্য স্থানে ঠিক বসে। খুব মজার একটা জিনিস। শূন্য স্থানের পরের শব্দ ভার্বের বেসিক ফর্মে হলে শূন্য স্থানে টু বসে। দেখেন প্রিপোজিশনের রুল সমূহ আরো কিছু কমন রুল দেখবো। একটা প্রেপোজিশন আছে অ্যাড, এ টি অ্যাড। এই অ্যাড শব্দের অর্থ হচ্ছে এ অ তে। অ্যাট এর ব্যবহার আমরা একটু দেখবো। যেমন যদি বলি হি লিভস এট লালবাগ, হি লিভস এট লালবাগ, ঢাকা শহরের একটি জায়গা লালবাগ। তো আমি এটা কি বললাম? হি লিভস এট লালবাগ, অর্থাৎ সে লালবাগে বসবাস করে। এখানে আমরা কি বলতে পারি? ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাড বসে। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে কি বসে বলেন তো? অ্যাড বসে। অর্থাৎ এই বিষয়টা সবাই একটু ইম্পর্ট্যান্ট ভাবে দেখবেন। বলা হচ্ছে যে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। আই গো টু স্কুল এট 9 AM, দেখেন আমি ঠিক 9টার সময় স্কুলে যাই, অর্থাৎ আমার স্কুল 9:30টায় বসে, আমি 9টায় স্কুলে যাই, ঠিক 9টায় বাসা থেকে বের হই। তো বলছে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। আই গো টু স্কুল এট 9 AM, আই গো টু স্কুল এট 9 AM। দূরত্ব বোঝাতে কি বসে বলেন তো? দূরত্ব বোঝাতে কি বসে বলতে পারবেন? দেখেন খুলনা ইজ, খুলনা ইজ at 100 kilometers from here, খুলনা ইজ at 100 kilometers from here। বোঝাচ্ছে যে এখান থেকে খুলনা 100 কিলোমিটার। কত কিলোমিটার? 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার এর আগে অ্যাড বসানো হয়েছে। কি বসানো হয়েছে? অ্যাড বসানো হয়েছে। দামের পূর্বে অ্যাড বসে। কিসের পূর্বে অ্যাড বসে? দামের পূর্বে অ্যাড বসে। পটেটো সেলস এট 10 টাকা পার কেজি, পটেটো সেলস এট 10 টাকা পার কেজি। এই যে 10 টাকা, 10 টাকা এর পূর্বে অ্যাড বসে।
অ্যাড বসে। এটা একটু মুখস্থ করে নিতে সবাই। দায়িত্ব বুঝাতে অ্যাড বসে। ইউ মাস্ট ডু দিস অ্যাট ইউর ওন রিস্ক। ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটি করবে, তুমি অবশ্যই এটি করবে। দেখেন একটু কথা বলি। এই যে মাস্টের ব্যবহার, আমি গত একটি ক্লাস বলেছিলাম এই মাস্ট কোথায় বসে, আপনারা কেউ বলতে পারবেন? এখানে আমার ক্লাসে যারা ছিলেন মাস্টের ব্যবহারটা দিয়ে কেউ কিছু কি বলতে পারবেন যে মাস্ট কোথায় বসে? মাস্ট এবং এই মডাল অক্সিলারির ক্ষেত্রে কিন্তু আমি মাস্টের ব্যবহারটা দেখিয়েছিলাম। এনিওয়ান ক্যান সে? শিপন ব্যানার্জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনারা ক্লাসটা করে এখান থেকে কিছু শিখতে পেরেছেন, আমি এইটাই ধরে নিলাম। এখানে সবাই খুব সুন্দর করে বলেছেন যে 100% মাস্ট যখন হবে তখন মাস্টের ব্যবহার করতে হবে। আমি অবশ্যই ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা। আমি অবশ্যই আইফোন কিনবো, আই মাস্ট বাই অ্যান আইফোন। অর্থাৎ এখানে 100% সম্ভাবনা যখন বুঝাবে তখন মাস্টের ব্যবহার হবে। আমার ব্যাকের ক্লাসগুলো একটু দেখে আসবেন। মডাল ভার্বের ক্লাস, মডাল অক্সিলারি এবং সেমি মডাল অক্সিলারি। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের ভার্বের ব্যবহারটা ভালোভাবে শিখলে, অর্থাৎ পার্টস অফ স্পিচটা ভালোভাবে শিখলে এই ল্যাঙ্গুয়েজটা আমরা প্রায় 60 বা 70% আমরা কভার করতে। তো কি বললাম? দায়িত্ব বুঝাতে অ্যাড বসে, ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটি করবে, অ্যাট ইউর ওন রিস্ক, অর্থাৎ আপনার নিজের ঝুঁকিতে। বয়স বুঝাতে অ্যাড বসে, কি বললাম? বয়স বুঝাতে অ্যাড বসে, হি পাস্ট এসএসসি, হি পাস্ট এসএসসি অ্যাট 16, অ্যাট 16। দেখেন এই 16 বছর বয়স, এর পূর্বে আমি অ্যাড বসিয়েছি। তো কোন কোন জায়গায় অ্যাড ব্যবহার করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আমরা এখানে 6টা রুলের মাধ্যমে শিখলাম। কয়টা রুল বলেন তো? 6টা রুল। অন এর ব্যবহারটা আমরা একটু দেখবো, কিসের ব্যবহার দেখবো? অন এর ব্যবহার। দেখেন মাত্র কয়েকটা রুল একটু দেখাবো, এই ব্যবহারগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন রিটার্ন ইংলিশে আপনাদের আর কোনো ভয় থাকবে না। কিসের ব্যবহার করব? অন এর ব্যবহার। কোনো কিছুর উপর সংলগ্ন বুঝাতে on বসে। খেয়াল করবেন, কোনো কিছুর উপর সংলগ্ন বুঝাতে অন বসে। যেমন কিপ দা মোবাইল, কিপ দা মোবাইল অন দা টেবল। অর্থাৎ বলা হচ্ছে কিপ দা মোবাইল অন দা টেবল। এখানে দেখেন এই যে টেবিলের উপরে অন রয়েছে না, এই অনটা কি সংলগ্ন আছে, সংলগ্ন বুঝাচ্ছে টেবিলের উপর মোবাইলটি রাখো। কিপ দা বুক অন দা, কি, অন দা রুফ, অর্থাৎ ছাদের উপরে বইটি রাখো। এই যে ছাদের উপরে স্পর্শ করে রাখা, এমন ক্ষেত্রে অনের ব্যবহার। পার দিন বা তারিখের পূর্বে অন বসে, পার দিন অথবা তারিখের পূর্বে অন বসে। যেমন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, অর্থাৎ এই স্যাটারডে শনিবার, এই শনিবারের পূর্বে কিন্তু আমি কি বসিয়েছি বলেন তো? অন। নদীর তীরে বুঝাতে অন বসে, কোথায় অন বসাবো? নদীর তীরে। খুলনা ইজ, খুলনা ইজ অন দা রূপসা, খুলনা ইজ অন দা রূপসা, অর্থাৎ খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। খুলনা কোন নদীর তীরে অবস্থিত? রূপসা নদীর তীরে অবস্থিত। এইখানে যদি আপনাদের কাউকে আমি বলি যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটা কি বলবেন? এটা সামিউন নাহার, আপনি একটু বলেন তো। স্ক্রিন সরে গেছে? হ্যাঁ, আপনার ওইখানে মেবি সমস্যা হতে পারে, একটু বলেন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। থ্যাংকস এ লট, অনেকেই সুন্দর করে সুন্দর বলুন। এখানে বলছি খুলনা ইজ অন দা রূপসা, খুলনা ইজ অন দা রূপসা, হিয়ার ইউ ক্যান সি। তো এখানে এইটা আপনারা সেম নিয়মে বলতে পারেন, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, অর্থাৎ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানে নদীর তীরে বোঝাতে, নদীর তীরে কোনো কিছু অবস্থিত বোঝাতে আমরা অন প্রেপোজিশন ব্যবহার করব। নির্ভরতা বোঝাতে অন বসে, দা খাও, দা খাও লিভস অন গ্রাস, উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? অনের ব্যবহার করতে হবে, অন। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দা ফিফথ ফ্লোর, একটা 10 তলা বিল্ডিং এর পঞ্চম তলায় ব্যাংক কি অবস্থিত, তখন কি বলতে হবে? দ্য ব্যাংক ইজ অন দা ফিফথ ফ্লোর। যারা স্পোকেন ইংলিশে কোর্স করতে চাচ্ছেন বা আপনারা বিদেশ যাওয়ার এইভাবে কিছু বাক্য মুখস্থ রাখবেন, তবে আপনাদের অনেক কাজে দিবে। দা ব্যাংক ইজ অন দা ফিফথ ফ্লোর, দা ব্যাংক ইজ অন দা ফিফথ ফ্লোর, অর্থাৎ ওই বিল্ডিং এর 10টি তলা রয়েছে, 10টা বেসমেন্ট রয়েছে, ওখানে বলা হচ্ছে ব্যাংকটি
পঞ্চম তলায় অর্থাৎ ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। উই লিভ অন দা গ্রাউন্ড ফ্লোর, আমরা এই বিল্ডিং এর নিচ তলাতে বসবাস করি, কি বলবেন? উই লিভ অন দা গ্রাউন্ড ফ্লোর। সম্বন্ধ বুঝাতে অন বসে, কি বুঝাতে? সম্বন্ধ অর্থাৎ সম্পর্ক যেটাকে বলে। হি রোট অ্যান এসে অন লিবারেশন, হি রোট অ্যান এসে, সে একটি এসে লিখেছিল বা একটা আর্টিকেল লিখেছিল অন লিবারেশন, স্বাধীনতা যুদ্ধের উপরে, স্বাধীনতার উপরে ভিত্তি করে। আমরা এরপর দেখব কোথায় ইনের ব্যবহার করব। দেখেন কত দ্রুত আমরা কয়েকটি ব্যবহার শিখে ফেললাম। উপরে আমরা দেখেছি অনের ব্যবহার, তার উপরে দেখেছি অ্যাটের ব্যবহার, এখন আমরা দেখব ইনের ব্যবহার। কি দেখবো বলেন তো? ইনের ব্যবহার। তো এই ইনের ব্যবহারটা, ইন কোথায় কোথায় বসে, আমরা এই ইনের ব্যবহারটা খুব ভালোভাবে একটু শিখবো। ক্যান ইউ সি দা স্ক্রিন অফ মাই ল্যাপটপ? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? লেট মি নো দ্যাট। তো এখানে আমরা একটু ভালোভাবে দেখবো সেই বিষয়টা হচ্ছে ইনের ব্যবহার। বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ একটি বৃহৎ জায়গা, তো এখানে বলা হচ্ছে আমি বাংলাদেশে বসবাস করি। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন লন্ডন, আই লিভ ইন ইউএসএ। অর্থাৎ বড় জায়গা, তার পূর্বে ইন বসবে। আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, বড় জায়গার ভিতরে আবার যখন ছোট জায়গা বুঝাবে তখন কিন্তু অ্যাট হয়ে যাবে। ঢাকা শহর বড় জায়গা, শুধু এইটা যদি বলা হয় আই লিভ ড্যাশ ঢাকা, কি হবে বলেন তো? আই লিভ, এটা হতে হবে কি, ইন ঢাকা। কিন্তু যখন আমি এটা ব্যবহার করব, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, অর্থাৎ আমি বাংলাদেশে ঢাকায় বসবাস করি, বাংলাদেশে ঢাকা, তখন বাংলাদেশ বড় জায়গা বুঝাবে, ঢাকা ছোট জায়গা বুঝাবে। অর্থাৎ এক বাক্যে এটা বলা যায়, বড় স্থানের ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। কোন বিষয় বা ভাষা বুঝালে তার আগে ইন বসে, কি বলা হচ্ছে? কোন বিষয় বা ভাষা বুঝালে তার আগে ইন বসে। ইন ইংলিশ, ইন বেঙ্গলি, আই রোট আ নোবেল ইন ইংলিশ। আই রোট আ নোবেল, আমি একটি নোবেল লিখেছিলাম, আমি একটা উপন্যাস লিখেছিলাম, ইন ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষায়। সময়ের ক্ষেত্রে বছর মাসের পূর্বে ইন বসে। যেমন হি ওয়াজ বর্ন ইন 1980, হি ওয়াজ বর্ন ইন 1980। পেশার পূর্বে ইন বসে, আরো পেশা বোঝাতে চাইলে তার পূর্বে ইন বসবে। হি জয়েন্ট ইন নেভি, হি জয়েন্ট ইন নেভি। বিষয়ের পূর্বে ইন বসে, কিসের পূর্বে বলেন তো? বিষয়ের পূর্বে ইন বসে। যেমন হি স্টাডিজ, হি স্টাডিজ ইন হিস্ট্রি, অর্থাৎ সে ইতিহাস সাবজেক্টে, ইতিহাস বিষয়ে পড়াশোনা করে। হি স্টাডিজ ইন হিস্ট্রি। এখানে আমি ছোট্ট একটু কথা বলি, কথাটা হচ্ছে আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই, আমরা যারা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, আমাদেরকে প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার একটু চেষ্টা করতে হবে। এখানে কারো ছেলে বা মেয়ে ইউনিভার্সিটি লেভেলে যদি ইতিহাসে পড়ে থাকে, আপনার কাছে কেউ জিজ্ঞেস করে আপনার ছেলে কোন সাবজেক্টে পড়ে, কি পড়ে, আপনি দয়া করে একটু ইংলিশে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মাই সান, মাই সান স্টাডিজ ইন হিস্ট্রি, মাই সান স্টাডিজ ইন ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ এই শব্দগুলা ডে টু ডে লাইফে আমি শুধু বললাম, আপনারা শুনলেন, ভাষাটা ইউজ করতে হবে। এখানে একটা প্রবাদ আপনাদেরকে আমি প্রায়শই বলে থাকি, সাঁতার হলো পানিতে, সাঁতার হলো পানিতে, ভাষা হলো মুখেতে। ভাষা শিখতে গেলে ইউ মাস্ট ওপেন ইউর মাউথ অ্যান্ড ইউ উইল লার্ন, ইউ উইল একুয়ার দিস ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা শিখতে গেলে প্রচুর পরিমাণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মুখ খুলতে হবে। আপনি যদি মুখ না খোলেন, আপনি কখনো কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। সো এট ফার্স্ট ওপেন ইউর মাউথ এন্ড ইউ উইল বি এবল টু একুয়ার, ইউ উইল এবল টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষা শিখতে গেলে অবশ্যই মুখ খুলতে হবে। একটা শিশু কি করে? ছোটবেলায় দেখবেন অল্প অল্প করে বলে বাবা, মা, ভাত, এই শব্দগুলা বলে না? আপনি আমিও কিন্তু সেইভাবে ভাষাটা শিখছি। তো ভাষাটা শিখতে গেলে অবশ্যই কিন্তু এখানে আপনাদের কি করতে হবে? মুখ খুলতে হবে। হি স্টাডিজ ইন হিস্ট্রি, আপনি যখন বাদ মিশে যাবেন, গোসল করতে যাবেন, আপনি একা একা নিজের সঙ্গে নিজে ইংলিশে কথা বলা শিখবেন, দেখবেন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু দক্ষ হয়ে উঠছেন। এই ল্যাঙ্গুয়েজটা অনেকেই আছে, আমি দেখেছি গ্রামার খুব ভালো পারে, সে ইংলিশে লিখতেও পারে, ইংরেজি শুনে বোঝে, কিন্তু ইংরেজি পড়তে পারে না এবং ইংরেজি বলতে পারে না। এটা কিসের অভাব জানেন? এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করা হয় না। আপনি প্র্যাকটিস করবেন নিজে নিজে, দেখবেন আপনি প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা বলতে পারবেন। উইদাউট প্র্যাকটিসিং ইউ কান্ট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। প্র্যাকটিস ছাড়া, অনুশীলন ছাড়া আপনি এই ভাষাটা শিখতে পারবেন না। তো কাম টু দা পয়েন্ট, অবস্থা বোঝাতে ইন বসে।
অবস্থা বোঝাতে কি বসে? ইন। যেমন শি ইজ ইন হ্যাপি মুড, শি ইজ ইন হ্যাপি মুড, অর্থাৎ সে হ্যাপি মুডে আছে। সে কোন মুডে আছে বলতো? সে হ্যাপি মুডে আছে। এখানে ইন বসাতে হবে অবস্থা বোঝাতে, ক্ষেত্র বোঝাতে ইন বসাতে হবে। দে হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড, দে হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড, তাদের এই ক্ষেত্রে বলার মতো কিছু নাই। ক্ষেত্র বোঝাতে কি বসবে? ইন বসবে। এই যে বিষয়গুলো আমি পড়াচ্ছি, এগুলো আপনারা বিভিন্ন গ্রামার বইতে পাবেন, কিন্তু আমরা এখানে এক জায়গায় করে আপনাদের সুবিধার্থে উপস্থাপন করছি। আমরা এখন ইনের ব্যবহারের পরে আমরা টু এর ব্যবহার শিখবো। কিসের ব্যবহার শিখবো? টু এর ব্যবহার। কোনো স্থানে আসা এবং যাওয়া বুঝালে ওই স্থানের আগে টু বসবে। কোনো স্থানে আসা এবং যাওয়া বুঝাতে ওই জায়গার আগে টু বসবে। এটা বিট। ব্যক্তির কাছে বুঝালে তার আগে টু বসে। রাজু কাম টু মি, রাজু কাম টু মি। অনুসারে বুঝাতে টু বসে। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি নিয়ম অনুসারে কাজ করি। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল। দেখেন এইখানে আমি যদি এইটা বলি, খুব সিম্পল একটা বিষয়, যে আমি রুল অনুসারে কাজ করেছিলাম, তখন কি করতে হবে জানেন? এই ভার্বটা শুধু একটু চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে। আমি রুল অনুসারে কাজ করেছিলাম, এটা কি হবে? আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল। ওয়ার্কের পরে ইডি যোগ করতে হবে। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল। সীমানার বাইরে বোঝাতে টু বসে, সীমানার বাইরে বোঝাতে টু বসে। যেমন কোরিয়া ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি, কোরিয়া ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের সীমানার, দেশের সীমানার বাহিরে কোরিয়া অবস্থিত, তাই বলা হচ্ছে টু ব্যবহার করা হয়েছে। কোরিয়া ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি। অফের ব্যবহার আমরা শিখবো। ও অফ, অফ শব্দের অর্থ হচ্ছে র বা এর। অফ শব্দের অর্থ কি বলেন তো? র বা এর। অধিকার মালিকানা বুঝাতে অফ বসে। কি বুঝালে? অধিকার বা মালিকানা বুঝাতে অফ বসে। যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, দিস ইজ দ্য কার অফ, দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ। দেখেন এখানে অপের ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? অপের ব্যবহার। উপকরণ বুঝাতে অফ বসে। কি বুঝাতে? উপকরণ বুঝাতে অফ বসে। যেমন দা ব্রিফ কেস, দা ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, দা ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটি চামড়ার তৈরি, অর্থাৎ এখানে অফ লেদার বসেছে। কি বসেছে বলেন তো? অফ লেদার বসেছে। বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে কিন্তু। আমরা অনেক সময় যখন আপনাদের বিভিন্ন এক্সাম নেই, এই এক্সামের খাতাগুলো যখন দেখতে যাই, অনেক স্টুডেন্ট এইটা লেখে, দ্য ব্রিফ কেস ইজ মেড ইন লেদার, দ্য ব্রিফ কেস ইজ মেড ফর লেদার, দ্য ব্রিফ কেস ইজ মেড বাই লেদার। বেশিরভাগ স্টুডেন্টস, 99% স্টুডেন্টস এই জায়গাটা আমরা ভুল করি। এই সেন্টেন্সটা সবাই একটু ভালোভাবে দেখবেন। কোন জায়গায় আমরা ভুল করি? দেখেন এইটা আমরা লিখে ফেলি, দ্য ব্রিফ কেস ইজ মেড বাই লেদার, অর্থাৎ এই ব্রিফ কেসটি চামড়া দ্বারা তৈরি। নো, ইটস ইনকারেক্ট। কারেক্ট কি হবে? দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার। অর্থাৎ এখানে এটা একটা ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ বলতে পারেন। মেড অফ মানে হচ্ছে তৈরিকৃত বা তৈরি। মেড অফ শব্দের অর্থ হচ্ছে তৈরি বা তৈরি করা হয়েছে। এখানে মেড বাই দিলে কিন্তু ভুল হবে। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? লেট মি নো দ্যাট। অ্যান্ড ক্যান ইউ সি দ্য স্ক্রিন? যারা আছেন একটু বলবেন। তো আমি যেটা পড়াচ্ছি এটা কি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগবে? এইগুলা সবকিছু বইয়ে আছে, সবকিছু পাবেন। আমাকে একটু পড়াতে দেন, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। কারণ বুঝাতে অফ বসে। কি বসে? কারণ বুঝাতে অফ বসে। যেমন দা ম্যান ডাইড অফ ক্যান্সার, দা ম্যান ডাইড অফ ক্যান্সার। দেখেন এখানে ডাই অফ শব্দের অর্থ হচ্ছে রোগে ভুগে মরা। ডাই বাই এইটার অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মরা। ডাই ফ্রম, ডাই ফ্রম মানে হচ্ছে কোনো কিছু খেয়ে মরা, অতিরিক্ত খেয়ে মরা। আরেকটা হচ্ছে ডাই বাই, সরি ডাই অফ, ডাই ফর। ডাই ফর শব্দের অর্থ হচ্ছে দেশের জন্য মরা। যেমন হি ডাইড ফর দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের জন্য যারা জীবন উৎসর্গ করে, ডাই এর পরে ফর ব্যবহার করতে হবে। ডাই অফ, ডাই ফর, ডাই বাই এবং ডাই ফ্রম। এটা আমি আলাদাভাবে আপনাদের একটা ক্লাস নিব এটার উপরে। তো এখানে কি বলা হচ্ছে? কারণ বুঝাতে অফ বসে। যেমন দা ম্যান ডাইড অফ ক্যান্সার। সম্পর্ক বুঝাতে অফ বসে। কি বুঝাতে? সম্পর্ক বুঝাতে অফ বসে। আই নো এভরিথিং অফ ইট, আই নো এভরিথিং অফ ইট, অর্থাৎ আমি ইহার আদ্যপান্ত সবকিছু জানি। তখন এখানে কি হবে? অফ ইট, অর্থাৎ ইহার। সম্পর্ক বুঝাতে এই বিষয়টার সম্পর্কে আমি সবকিছু জানি।
ওভারের ব্যবহার, এটা একটু ভালো করে দেখবেন। এই বিষয়গুলো না আমরা প্রতিনিয়ত লিখতে গেলে ভুল করি। এটা যারা ভালোভাবে শিখে যাবেন রিটেন পার্টে, অর্থাৎ এখানে যারা ইন্টারমিডিয়েট বা 9-10-এর যদি কোনো ছেলে মেয়ে আইএলটিএস এর যদি কেউ থেকে থাকেন, অথবা যে কোনো জায়গায় ফ্রি হ্যান্ডে যখন আমরা লিখতে যাই তখন আমাদের প্রচুর ভুল হয়। আমার বাবা একজন স্কুল টিচার, যখন বোর্ডের পরীক্ষার খাতা পায় আমি ওই খাতাগুলা কিন্তু মাঝে মাঝে দেখি। তো এইখানে আমি বুঝতে পারি যে আমাদের দেশের ছেলে মেয়েরা যখন 9-10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, তারা পরীক্ষা দেয় বোর্ডের, কিন্তু তাদের খাতায় আসলে লাল কালি দিয়ে যদি আমি গোল দেই, গোল চিহ্ন দেই, নম্বর দেওয়ার আর জায়গা থাকবে না। একটা বোর্ডের নিয়ম আছে চার বানানে এক ভুল, মানে চার ভুলে এক নম্বর কাটা যায়। তো এইভাবে যদি আমি নম্বর কাটতে থাকি, ওর 100-র ভিতরে ওকে মাইনাস নম্বর আমাকে দিতে হবে, অর্থাৎ -40-50 এত পরিমাণে ভুল থাকবে। তো এই ভুলটা কেন থাকে জানেন? এই ভুলটা থাকে আমরা প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানি না, আমরা ভার্ব ফর্মের ব্যবহার জানি না, আমরা কনজাংশনের ব্যবহার জানি না, আমরা ভয়েস চেঞ্জের ব্যবহার জানি না, আমরা টেন্সের ব্যবহারও জানি না। তো এই বেসিক ক্লাসগুলা বা এই অ্যাডভান্স ক্লাস আপনি যাই বলেন না কেন, এগুলা যদি আপনি ভালোভাবে একবার রপ্ত করতে পারেন, দেখবেন আপনার লেখার সময়, আপনার কথা বলার সময় ভুল হবে না। ওই যে কেবল একটি সেন্টেন্স বললাম, দা ব্রিফ কেস ইজ মেড বাই লেদার হবে নাকি মেড অফ লেদার হবে? আমরা সবাই মনে করি বাই মানে তো দিয়া দ্বারা কর্তৃক, তাহলে এই ব্রিফ কেসটি চামড়ার তৈরি, এইটা মনে হয় চামড়া দ্বারা তৈরি, তাহলে মেড বাই হবে। আমরা 99% স্টুডেন্টস পরীক্ষার খাতায় দেখেছি ওখানে প্রেপোজিশনে যে 10 মার্ক বা 5 মার্ক থাকে, ওখানে মেড অফ না দিয়ে মেড বাই দিয়ে রেখে আসি। কি দিয়ে এসে? মেড বাই। বাড়ি এসে চিন্তা করি আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি। এইভাবে ভুল করতে করতে দেখা যায় যে ইংলিশে আমরা সবাই কম বেশি ডাব্বা খেয়ে বসে থাকি। এটার কারণ হচ্ছে আমরা এই প্রেপোজিশনের ব্যবহার বা এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এইগুলার ব্যবহার আমরা ভালোভাবে জানি না। সো কাম টু দা পয়েন্ট, এখানে আমাদের মূল কথা হচ্ছে এই যে ওভারের ব্যবহার, এই যে অনের ব্যবহার, এই যে বাইয়ের ব্যবহার, এই ব্যবহারগুলা খুব স্মুথলি আমাকে পারতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু মেক আ সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ আপনি কারেক্টলি একটা সেন্টেন্স মেক করতে পারবেন না। দেখেন এখানে কি বলছে, কোনো কিছুর স্পর্শ না করে, কোনো কিছুর স্পর্শ না করে উপরে বোঝাতে ওভারের ব্যবহার হয়। যেমন দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, অর্থাৎ মাঠের উপর দিয়ে প্লেন যাচ্ছে, এখানে আপনি ওভারের ব্যবহার করতে হবে। মাধ্যম বোঝাতে ওভার বসে, হি টকড ওভার টেলিফোন, সে কথা বলেছিল কি ব্যবহার করে? টেলিফোনের মাধ্যমে, টেলিফোন ব্যবহার করে। হি টকড ওভার টেলিফোন, সে টেলিফোন ব্যবহার করে কথা বলেছিল। তারপর বিপরীত পাশে বোঝাতে ওভার বসে, দে লিভ ওভার দ্য রোড, এই জায়গাটা দেখেন, দে লিভ ওভার দ্য রোড, অর্থাৎ তারা রাস্তার বিপরীত পাশে বসবাস করে। কোন পাশে বসবাস করে? বিপরীত পাশে বসবাস করে। তারপর একটু দেখেন আরো কি কি বিষয় বলছে, এটা আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, খেয়াল করতে হবে। অধিকার বোঝাতে ওভার বসে, কি বোঝাতে? অধিকার। শিমু ওয়াজ ইন ইন্ডিয়া ফর ওভার আ মান্থ, অধিক বোঝাতে, সরি, অধিক বোঝাতে 1 মাসের বেশি সময় ধরে শিমু ইন্ডিয়াতে ছিল। শিমু ওয়াজ ইন ইন্ডিয়া ফর ওভার আ মান্থ, অর্থাৎ অধিক বোঝাতে 1 মাসের সময়, 1 মাসের অধিক সময় ধরে সে ইন্ডিয়াতে ছিল। সমগ্র বা সারা অর্থ বোঝাতে ওভার বসে, সমগ্র বা সারা অর্থ বোঝাতে ওভার বসে। দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, তারা সারা বিশ্ব ঘুরিয়ে আছে। কোন টেন্স এটা কেউ বলতে পারবেন? এটা আমি একটু আনমিউট করছি, দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, এটা কোন টেন্সে আছে? টেন্সটা একটু পরীক্ষা নেই, বলেন তো এই বাক্যটা, এই যে গ্রিন কালারে হাইলাইট করেছি। থ্যাঙ্কস এ লট, আপনাদের অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এটা আমরা যখন বুঝতে পেরেছি, আমি বুঝলাম আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক দূর আগায় গিয়েছেন। দে হ্যাভ ট্রাভেলড দ্য ওয়ার্ল্ড, প্রথমত এখানে হ্যাজ বা হ্যাভ, তো এখানে সাবজেক্টের পরে হ্যাভ আছে, তারপরে যে ভার্বটি বসেছে, ভার্বের ভি থ্রি ফর্ম বসেছে। বাংলা দেখে যদি আইডেন্টিফাই করতে চাই, তারা সমগ্র বিশ্ব ভ্রমণ করি আছে। ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তারা সমগ্র বিশ্ব ভ্রমণ করেছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্স এবং পার্টস অফ স্পিচ, এইটা যারা খুব ভালোভাবে শিখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। টেন্স শিখতে হবে এবং পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে শিখতে হবে। তো এখানে দেখেন, আমি যদি একটা টেন্স বলার সঙ্গে সঙ্গে উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের ভিতরে আমি আইডেন্টিফাই করতে পারি, আপনি বুঝবেন যে টেন্স আপনি পেরে গেছেন। 12টা টেন্স সবসময় আপনার ব্রেইনে খুব ক্লিয়ার ভাবে থাকা লাগবে। এরপর আমরা আসবো অ্যাবোভ এর ব্যবহার। কিসের ব্যবহার শিখবো বলেন তো? অ্যাবোভ এর ব্যবহার। দেখেন, সংযুক্ত না হয়ে, সংযুক্ত না হয়ে উপরে বুঝাতে অ্যাবোভ বসে। যেমন, দ্য ফ্যান ইজ
অ্যাবোভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড, অর্থাৎ ফ্যানটি আমার মাথার উপরে, দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড। মানের উপরে বোঝাতে অ্যাবোভ বসে। মানটা কেমন? আই গট অ্যাভাব 90% মার্কস ইন হিস্ট্রি, আমি ইতিহাসে 90% মার্ক পেয়েছিলাম, বা 90 এর উপরে। অর্থাৎ এখানে মানের উপর বোঝাতে অ্যাভাব শব্দটি বসবে। বিটুইন ও অ্যামং কোথায় বসবে আমরা এইটা একটু দেখবো, যে বিটুইন কোথায় বসে এবং অ্যামং কোথায় বসে। হিয়ার ইউ ক্যান সি, দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে। কেমন? বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য টু বয়েজ, ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য টু বয়েজ, দুইজন বালকের ভিতরে অ্যাপেলটি ভাগ করে দাও। অ্যামং কোথায় বসবে? দুইয়ের অধিকের মধ্যে তুলনা বুঝাতে অ্যামং বসবে, দুইয়ের অধিকের মধ্যে তুলনা বুঝাতে অ্যামং বসবে। বাংলাদেশ উইল উইন অ্যামং 30 কান্ট্রিজ, বাংলাদেশ উইল অ্যামং অ্যাবাউট 30 কান্ট্রিজ। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য বয়েজ, উইথ এর ব্যবহার দেখেন কোন কোন জায়গায় আমরা উইথ ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন তো? উইথ, সাথে বুঝাতে উইথ বসে। কি বুঝাতে? সাথে বুঝাতে উইথ বসে। যেমন হি কেম উইথ মি, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। দ্বারা দিয়া কর্তৃক বুঝাতে উইথ বসে, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক বুঝাতে কি বসে? উইথ বসে। আই রাইট উইথ দিস পেন, আই রাইট উইথ দিস পেন, আমি এই কলমের দ্বারা লিখি, আমি এই কলমের দ্বারা কি করি? লিখি। ফর এর ব্যবহার, জন্য বুঝাতে ফর বসে, জন্য বুঝাতে কি বসে? ফর বসে। যেমন দেখেন, আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে পছন্দ করি। সময়ের আগে ধরে, সময়ের আগে, যাবত বা ধরে বা ব্যাপিয়া, সময়ের আগে, যাবত বা ধরে বা ব্যাপিয়া বুঝাতে ফরের ব্যবহার করা হয়। কিসের ব্যবহার করা হয়? ফরের ব্যবহার। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, অর্থাৎ সে 4 ঘন্টা ধরে বা 4 ঘন্টা যাবত কাজটি করছে, 4 ঘন্টা ধরে ওয়ার্কিং কাজ করছে। কারণ বোঝাতে ফর বসে। আই উইল গো টু ইন্ডিয়া ফর আ ট্যুর, আই উইল গো টু ইন্ডিয়া ফর আ ট্যুর, আমি একটা ভ্রমণের জন্য ইন্ডিয়াতে যাব। মূল্য বুঝাতে ফর বসে। যেমন দে হ্যাভ বট আ মোবাইল ফোন ফর 5,000 টাকা, সাহায্য অর্থে বুঝাতে ফর বসে। প্লিজ ডু দিস ফেভার ফর মি। এবার দেখেন বাই এর ব্যবহার, পাশে বুঝাতে বাই বসে। কিসে বুঝাতে বলেন তো? পাশে বুঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন শি স্যাট বাই মি, শি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। পথে অর্থে বুঝাতে বাই বসে। দে উইল গো দেয়ার বাই রোড, তারা সেখানে রাস্তা যোগে অর্থাৎ সড়ক পথে যাবে। দে উইল গো দেয়ার বাই রোড। কোনো উপায় বা পদ্ধতি বুঝাতে তার আগে বাই বসে। কি বললাম? কোনো উপায় বা পদ্ধতি বুঝাতে তার আগে বাই বসে। যেমন বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা। মাধ্যম বোঝাতে বাই বসে, মাধ্যম বোঝাতে কি বসে? বাই বসে। যেমন হি অ্যাচিভড সাকসেস, হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার, সে সফলতা অর্জন করেছিল কঠোর পরিশ্রমের দ্বারা, কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই বলা হচ্ছে মাধ্যম বোঝাতে আমরা বাই নামক প্রেপোজিশন ব্যবহার করব। পরিমাণ বোঝাতে বাই বসে। দা টেবল ইজ 2 ফিট বাই 3 ফিট, অর্থাৎ টেবিলটি 2 ফিট বাই 3 ফিট। হার বোঝাতে বাই বসে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, অর্থাৎ দিনের পর দিন বা ধীরে ধীরে, দিন দিন, এটা বোঝাতে কি বসবে? বাই এর ব্যবহার বসবে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। এরপর দেখেন ফ্রম এর ব্যবহার, কারো নিকট হতে অথবা স্থান থেকে বোঝালে ব্যক্তির বা স্থানের আগে ফ্রম বসে। তোমার নিকট হইতে, এটার ইংলিশ কি হবে? ফ্রম ইউ। তোমার নিকট হইতে কি হবে? ফ্রম ইউ। তো যদি বলা হয় আমি তোমার নিকট হইতে সাহায্য চাই, এটার বাক্য কি হবে একটু বলেন তো? আমি তোমার নিকট হইতে সাহায্য চাই, এটা ব্যবহার করেন ফ্রম ইউ দিয়া। তাহলে কি লিখতে হবে? আই ওয়ান্ট হেল্প, আই ওয়ান্ট হেল্প ফ্রম ইউ, আমি তোমার নিকট হতে সাহায্য চাই। খুলনা থেকে ফ্রম খুলনা, ঢাকা থেকে ফ্রম ঢাকা। হি বট সুইটস, হি বট সুইটস, সে মিষ্টি কিনেছিল ফ্রম মার্কেট, ফ্রম মার্কেট, অর্থাৎ সে বাজার থেকে মিষ্টি কিনেছিল। কিসের ব্যবহার? ফ্রম এর ব্যবহার। ইনটু এর ব্যবহার, কিসের ব্যবহার? ইনটু এর ব্যবহার। বাইরে থেকে ভিতরে বোঝাতে, বাইরে থেকে ভিতরে বোঝাতে
ইনটু বসে, কি বসে? ইনটু বসে। যেমন দা বয় এন্টার্ড ইনটু দ্য রুম, দা বয় এন্টার্ড ইনটু দ্য রুম, অর্থাৎ বালকটি বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করেছিল। দেখেন এন্টার্ড, সব সময় আমাকে কিন্তু ভার্বটা খেয়াল করতে হবে। কি খেয়াল করতে পারেন? আর ভুলের পরিমাণ অনেক কমে যাবে। তো এখানে কি বললাম? এখানে বলেছি যে সংঘর্ষ বোঝাতে ইনটু বসে। যেমন দা কার ক্রাশড ইনটু আ পার্কড মাইক্রোবাস, দা কার ক্রাশড ইনটু আ পার্কড মাইক্রোবাস, অর্থাৎ দাঁড়িয়ে ছিল, পার্ক করা ছিল একটা মাইক্রোবাস, তার সঙ্গে গাড়িটার ধাক্কা লেগেছিল। তো এখানে দেখেন ক্রাশড ইনটু আ পার্কড মাইক্রোবাস, ইনটু বসেছে। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। কিসে বলেন তো? সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। যেমন দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তারা 5টি ভাগে ভাগ হয়েছিল। কি হয়েছিল? 5টি ভাগে ভাগ হয়েছিল। উইদিনের ব্যবহারটা একটু দেখেন। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। এইটা আবার কেমন? আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটস এর ভিতরে ফিরে আসবো। এই যে নির্দিষ্ট সময়, টুয়ার্ডস, খুব একটা ইম্পর্টেন্ট রুল দেখেন। দিকে বা বরাবর বোঝাতে টুয়ার্ডস বসে, এটা মনে রাখবেন। দিকে বা বরাবর বোঝাতে কি বসে? টুয়ার্ডস বসে। যেমন আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। দুইটা জিনিস আমি এখানে, আরেকটা জিনিস আপনাদের একটু লিখে দেখাই। এটা দেখেন, এখানে আমি লিখলাম আই, দেখবেন একটু ভালো করে, আই অ্যাম, GOING, আই অ্যাম গোয়িং টু, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, UNIVERSITY। দেখেন দুইটা বাক্য লিখেছি, একটা বাক্য লিখেছি আই অ্যাম গোয়িং, এটা একটু খেয়াল করেন। কি লিখলাম এখানে? আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। আরেকটি বাক্য লিখলাম আই অ্যাম গোয়িং টু ইউনিভার্সিটি। এই দুইটার ভিতরে কিন্তু বিস্তর পার্থক্য। পার্থক্যটা কি জানেন? দিকে বা বরাবর বুঝাতে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, আমি ভার্সিটিতে না পৌঁছাতেও পারি। আমি ভার্সিটির আগে কোথাও কোনো পার্ক, কোনো দোকান অথবা অন্য কোনো গন্তব্যে আমি বসতে পারি। তো এই জায়গাটায় দিকে বুঝালে সেই জায়গায় না বুঝিয়ে অন্য কোনো জায়গায় যদি গন্তব্য বুঝায়, তখন তার আগে টুয়ার্ডস ব্যবহার করতে হয়। কি বললাম? নির্দিষ্ট একটা পয়েন্টকে উল্লেখ করে বলবো আমি অমুক দিকে যাচ্ছি, বাট ওই জায়গায় আমি পৌঁছাতেও না পারি। আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। এটা 2012-13 শিক্ষাবর্ষে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল, টুয়ার্ডস এবং টু এর ব্যবহার। তো আমি কি বললাম? আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। বাট আমি যখন লিখবো আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, এই ক্ষেত্রে আমাকে টু ব্যবহার করতে হবে, এবং এই টু যখন দিবেন তখন বোঝা যাবে যে আমি ইউনিভার্সিটিতেই যাব। আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি অন্য কোথাও থামবো না। তো টু এবং টু ইয়ার্স এর ব্যবহারটা হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই সূক্ষ্ম ব্যাখ্যাগুলো কিন্তু বুঝতে হবে। এটা আমি আমার একটা গত ক্লাসে যারা ছিলেন তারা দেখেছিলেন, এই বিষয়গুলো আমি খুব ভালো করে আলোচনা করছিলাম। দেন বিফোর এর ব্যবহার, কিসের ব্যবহার বলেন তো? বিফোর, পূর্বে বোঝাতে বিফোর বসে। যেমন রিনা খেম বিফোর লাঞ্চ, রিনা লাঞ্চের পূর্বে এসেছিল। সম্মুখে বোঝাতে বিফোর বসে। যেমন রিনা স্টুড বিফোর মি, রিনা আমার সামনাসামনি মুখ করে বসেছিল, আমার সামনে বসেছিল। আফটার এর ব্যবহার, পরে অর্থ বোঝাতে আফটার বসে। যেমন আই উইল প্লে আফটার স্টাডি, আই উইল প্লে আফটার স্টাডি, আমি পড়ার পরে খেলবো। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে, চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে। পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল, পুলিশ রান আফটার দা ক্রিমিনাল, অপরাধীর পিছনে পুলিশ দৌড়ায়। বিলো এর ব্যবহার, নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে, নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে। যেমন উই লিভ বিলো দা স্কাই, আমরা আকাশের নিচে বসবাস করি। দা খ্যাট ইজ বিলো দা টেবল, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে। এখানে বিলো এর ব্যবহার কি? নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে। আন্ডার এর ব্যবহার দেখেন, নিচে অর্থে প্রকাশ করতে আবার এক জায়গায় আন্ডার বসে। লেটস সিট আন্ডার দ্য ট্রি, লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলুন গাছের নিচে বসি। বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসে। কি বলে? বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসবে। এটা কোন জায়গায় বসবে? দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট, দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট, অর্থাৎ কেসটি কোর্টের বিবেচনাধীন। অধীনে প্রকাশ করতে আন্ডার বসে। হি সার্ভস আন্ডার মি, অধীনে প্রকাশ করতে আন্ডার বসে। হি সার্ভস আন্ডার মি, অর্থাৎ সে আমার অধীনে চাকরি করে, সে আমার অধীনে সেবা দেয়, সে আমার অধীনে জব করে। হি সার্ভস আন্ডার মি।
অ্যাক্রস এর ব্যবহারটা একটু ভালোভাবে দেখবেন, কোথায় আমরা অ্যাক্রস এর ব্যবহার করব। দেখেন, অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে অ্যাক্রস বসে। যেমন পোভার্টি, সরি, গো অ্যাক্রস দ্য স্ট্রিট, গো অ্যাক্রস দ্য স্ট্রিট। অ্যালং এর ব্যবহার বরাবর অর্থ প্রকাশ করতে অ্যালং বসে, গো অ্যালং দ্য বেড, অর্থাৎ বিছানা বরাবর যাও, অন্য কোনো দিকে যেও না। এটাকে কি বলা হচ্ছে? গো অ্যালং দ্য বেড। THROUGH, এটা থ্রো বলবো না দো বলবো, কেউ বলতে পারবেন? এটা থ্রো বলবো না দো বলবো? আমাদের উচ্চারণে অনেক সমস্যা থাকে, কেউ বলতে পারবেন এটা কি বলবো আমরা? TH, এখানে যারা বলছেন সবাইকে ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ দিলাম ভুল বলার জন্য। সবার জন্য একটি করতালি হবে, কিন্তু ভুল করার জন্য। এখানে THROUGH, এটা হবে থ্রো। থ্রো বা থ্রু, এটাকে আমরা থ্রো বা থ্রু বলি। আর দো বানানটা এখানে লিখে দেখেন, THOUGH, THOUGH। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে কঠিন মনে হয় কেন জানেন? এই জায়গাগুলোতে আমরা প্রায় কনফিউশনে পড়ে যাই যে থ্রো বলবো না দো বলবো। থ্রু, থ্রু বানান কি? THROUGH। আরেকটি আছে কি দেখেন, দো, THOUGH। দো শব্দের অর্থ কি জানেন? দো মানে হচ্ছে যদিও। যদিও সে গরিব, তবুও সে সৎ। যদিও সে গরিব, তবুও সে মানুষকে দিতে চায়। এখানে কিন্তু আমরা দো উচ্চারণ করব। THEN, দেন নাকি দেন, কোনটি হবে? দেখেন, এই সূক্ষ্ম জায়গাগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো না শিখলে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কভার করতে পারবো না। আপনি কোনো মানুষের দোকানে গিয়ে আমরা একটা জিনিস 100% ভুল করি, বেশিরভাগ লোক ভুল করি, সেই বিষয়টা কি জানেন? আমরা মশায় কামড়াচ্ছে, দোকানে যেয়ে বলি মশার কয়েন দেন, আর যখন কয়েল প্রয়োজন তখন বলি কয়েল দেন। অর্থাৎ আমরা উল্টা পাল্টা বলে ফেলি। এখানে আপনার একটা 5 টাকার কি দরকার? 5 টাকার একটা ধাতব মুদ্রা, এটাকে আমরা বলবো COIN। দেখেন এখানে লিখলাম COIN। ভালো করে শিখে যান, এটা আমরা অনেকেই ভুল করি। আরেকটা কি আছে? COILE বা COIL, দুটাই আছে, কয়েল। এই কয়েল শব্দের অর্থ হচ্ছে কুণ্ডলি বা প্যাচ। মশার কয়েল পেঁচানো থাকে না, এটাকে মশার কয়েল বলবেন। আর COIN, এটা ভুলেও কয়েল বলবেন না, এটা বলতে হবে কয়েল, সরি কয়েন। কয়েন বা কয়েন, কয়েন শব্দের অর্থ হচ্ছে মুদ্রা, আর কয়েল শব্দের অর্থ হচ্ছে কুণ্ডলি বা পেস। এটার উপরে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস এর উপর আমার একটি ডিটেলস ক্লাস থাকবে শেষের দিকে, এটা আপনারা দেখবেন। তো এখানে থ্রু, অর্থাৎ থ্রু ব্যবহার করে কি হবে? কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে থ্রু বসে। যেমন দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রু দা ফরেস্ট, দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রু দা ফরেস্ট, তারা আমাদের গ্রামে গিয়েছিল বনের মধ্য দিয়া। এগেনিস্ট এর ব্যবহার দেখেন, বিরুদ্ধে বোঝাতে এগেনিস্ট বসে, যেমন হি ফাউট এগেনিস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার। বিপরীত অর্থে বোঝাতে এগেনিস্ট বসে, যেমন রিনা স্যাট এগেনিস্ট দা ওয়াল, রিনা স্যাট এগেনিস্ট দা অল। অ্যাবাউট এর ব্যবহার, সম্বন্ধে অর্থ প্রকাশ করতে অ্যাবাউট বসে, সম্বন্ধে অর্থ প্রকাশ করতে অ্যাবাউট বসে। রফিক টোল্ড মি অ্যাবাউট দ্য গেম। তারপর দেখেন বিসাইড, অর্থাৎ পাশে বোঝাতে বিসাইড বসে, হি স্যাট বিসাইড মি, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। বাহাইন্ড, দেখেন এটা আমরা সবাই বিহাইন্ড উচ্চারণ করি। মোবাইলে যাদের ডিকশনারি বা অ্যাপস আছে, একটু লিখে সার্চ দিবেন, উচ্চারণ আসবে বাহাইন্ড। তো এই বিহাইন্ড বা বাহাইন্ড এর ব্যবহার কিভাবে হবে? পিছনে অর্থে প্রকাশ করতে বাহাইন্ড শব্দটি ব্যবহার করব। প্লিজ স্যাট বাহাইন্ড মি। বিয়ন্ড এর ব্যবহার দেখেন, এটা প্রায় আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটার ব্যবহার করে থাকি। কিসের ব্যবহার করি? আমরা এই বিয়ন্ড এর ব্যবহার করে থাকি। কোন কোন জায়গায় এটা ব্যবহার করি আমরা একটু দেখবো। সাধ্যের বাইরে বুঝাতে, সাধ্যের বাইরে বুঝাতে বিয়ন্ড বসে। যেমন দ্য প্রাইস অফ দ্য ড্রেস, দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। আমি যে বাজেট নিয়ে গিয়েছি দেখলাম এই ড্রেসটার দাম অনেক বেশি। কি বলবেন? the price of the dress is beyond my budget, the price of the dress is beyond my budget। ডাউন এর ব্যবহার দেখেন, উপর থেকে নিচে বোঝাতে ডাউন বসে। কি বললাম? উপর থেকে নিচে বোঝাতে ডাউন বসে, নিচে থেকে উপরে না, উপর থেকে নিচে। যেমন হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং, হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং। যদি কেউ বিল্ডিং এর উপর থেকে পড়ে যায়, ইংলিশে বলবেন হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং। সিন্স এর ব্যবহার, নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসে, নির্দিষ্ট সময় বোঝাতে কি বসে? সিন্স বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট সময়, ওই যে সকাল উল্লেখ করে দিয়েছি। উইদাউট এর ব্যবহার, ছাড়া অথবা ব্যতীত, ছাড়া অথবা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। কি বসে বলেন তো? উইদাউট বসে। যেমন ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, অর্থাৎ মাছ পানি ছাড়া থাকতে পারে না বা বাঁচতে পারে না। এখানে এই যে প্রেপোজিশন যেগুলো বুঝালাম, এগুলো কি আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে নাকি লাগে না? আপনারা বলেন, এগুলা কি লাগে? এই ক্লাসটা কি আমাদের কাজে দিবে না দিবে না? এটা কি আমি বিফলে যাবে আমার এই ক্লাসটি?
তো ধন্যবাদ। আমরা দেখেন এখানে আরো কিছু বিষয় দেখবো, এই প্রেপোজিশনটা কিভাবে ভার্বের ভিতরে বা কিভাবে বাক্যে আমরা ব্যবহার করি সেইটা আমরা নিয়ে একটু দেখবো। আমাদের সময় যতক্ষণ আছে আমরা ভার্ব বা ক্রিয়াটা একটু পড়তে থাকবো। আমরা এতদিন যে ভার্ব গুলা পড়েছি, এখানে ব্যতিক্রম কিছু ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু সে ইউ, ভার্ব প্রধানত দুই প্রকার। কয় প্রকার বলেন তো? দুই প্রকার। একটা হচ্ছে এখানে বলা হয়েছে, দেখেন ভার্ব প্রধানত দুই প্রকার। 64 প্রকারের ভার্ব আছে, বিভিন্ন বইতে আপনারা খুঁজে পাবেন এইগুলা, কিলিপস, ব্যারন্স, রেন অ্যান্ড মার্টিন, নেসফিল, অনেক প্রকার বইতে অনেক প্রকার ভার্ব আছে। টোটাল ভার্ব প্রায় 64 কাইন্ডস। কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 15 প্রকার বা 16 প্রকার বা সর্বোচ্চ 20 প্রকারের ভার্ব শিখলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় কথা বলতে পারবো। তো এখানে বলা হচ্ছে ভার্ব প্রধানত দুই প্রকার। কয় প্রকার বলেন তো? দুই প্রকার। কি কি? ফাইনিট ভার্ব এন্ড নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কি বললাম? ফাইনিট ভার্ব এন্ড নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটা কেমন হয় দেখেন, এই জায়গাটা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। ভার্বের চেঞ্জ, ভার্বের পরিবর্তনটা যদি শিখতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার 60 থেকে 70% কভার হয়ে যাবে। আজকে ক্লাসের শুরুতে আমি এই কথাটা বলেছিলাম। অর্থাৎ টেন্স এবং পার্টস অফ স্পিচ, টেন্স এবং ভার্ব। ভার্ব মানেই টেন্স, টেন্স মানেই ভার্ব, একই মুদ্রার এপিট ওপিট। টেন্স মানে ভার্ব, ভার্ব মানে টেন্স। এটা কেমন? আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এখানে আমি এবং ভাত, এই দুইটা জিনিস কখনো পরিবর্তন করিনি আমি। সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করিনি, আমি শুধু ভার্ব পরিবর্তন করেছি। কি করেছি? এক জায়গায় বলেছি আমি ভাত খাই, এক জায়গায় বলেছিলাম আমি ভাত খেয়েছিলাম, আরেক জায়গায় বলেছি ভাত খাইবো। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে একটি বললাম, পাস্ট টেন্সে একটি বললাম, ফিউচার টেন্সে একটি বললাম। এই যে ভার্বের পরিবর্তন করে করে আমি ওই তিনটা বাক্যকে তিন রকম উপায়ে বলেছি। এই ভার্বের পরিবর্তনটা যত বেশি ভালো বুঝতে পারবেন, আপনার তত বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হবে। এই জন্য বলি, আমাদের স্পিক ইংলিশ সোনামুখ উইথ যে বইটা, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা যারা আপনারা নিয়েছেন তারা ভার্ব ফর্ম গুলো পড়বেন। আর যারা নেননি তারা, আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। এই বইটা নিয়ে একটু পড়ে দেখবেন। এখানে সোহাগ স্যার এবং আমরা দুজনেই অনেক গবেষণা করে, অনেক শ্রম দিয়ে কিভাবে সহজে ইংরেজি শেখা যায় সেই কথাগুলা, সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছি। এবং ভার্বের ব্যবহার আমরা কেন শিখবো, এইটা এই বইয়ের একেবারে প্রথমে আলোচনা করা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমরা শিখতে পারি না কেন জানেন? আমরা সেই ছোটবেলা থেকে বিভিন্ন ভুল পদ্ধতি অবলম্বন করে আসছি, এবং এইখানে আমরা সবকিছু শিখতে যাই। কিন্তু আমার তো সবকিছু প্রয়োজন নাই। আমি যখন দোকানে যাব, দোকান ধরে তো কিনে আনার আমার প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আয়োজন করব, আমি ততটুকুই আমার জিনিসপত্র কিনবো। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অক্সফোর্ড ডিকশনারি থেকে যে 70 থেকে 80 হাজার ওয়ার্ড আছে, ওগুলো আমার দরকার নেই। ওগুলো শিখে আমি আমার ব্রেনে বার্ডেন বাড়াবো না। আমি কি করব? আমার জাস্ট যতটুকু প্রয়োজন আমি ততটুকু আয়োজন, আমি সেইটুকু কানি শিখবো। তো এখানে যে ভার্ব গুলা শিখাচ্ছে এইগুলো একটু খেয়াল করেন। এবং এই বারবার আমি প্রত্যেক আমার স্টুডেন্টকে একটা কথা বলি, ভার্বের ব্যবহারটা শিখতে হবে, টেন্সটা শিখতে হবে। আমি একটি টেন্স বললাম, আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, এইটা কোন টেন্স? বলার সঙ্গে সঙ্গে যদি আপনি ধরতে পারেন, বুঝতে হবে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। অর্থাৎ টেন্সটাকে বুঝতে হবে, এবং টেন্সের সঙ্গে ভার্বের এই যে রূপান্তর, এইটা খুব ভালো করে আপনাকে দেখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই 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 সহজ, তিনবার বললাম। এটা আপনাকে নির্দিষ্ট একটা মেন্টরের অধীনে থেকে গোছালো কিছু পদ্ধতিতে এগোতে হবে। আজ আপনি ইউটিউব থেকে একটি ক্লাস দেখলেন, তাহলে এখান থেকে একটি দেখলেন হবে না। ধারাবাহিকভাবে আপনি ক্লাস করতে থাকবেন, দেখবেন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে গেছেন। তো কাম টু দা পয়েন্ট, এখানে আমরা শিখছি হচ্ছে ফাইনিট ভার্ব। কি শিখছি বলেন তো? ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্বটা কি আমরা একটু একটু দেখবো। আমি এতক্ষণ যা বুঝলাম, আপনারা কি সবাই কম বেশি বুঝতে পারছেন আমার কথা? থ্যাংকস এ লট এভরিবডি। তো আমি ক্লাসটা আরেকটু কন্টিনিউ করি। দেখেন, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশ পায়, কি বললাম? ছোট্ট একটি কথা বলেছি, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশ পায় এবং সাবজেক্ট অনুসারে, নাম্বার, পার্সন অনুসারে, সাবজেক্ট অনুযায়ী, নাম্বার, পার্সন অনুসারে রূপ পরিবর্তন হয়, তাকে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। তাকে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। এটা কিভাবে হয়? আজাদ অর্কস ইন আ ব্যাংক, আজাদ অর্কস ইন আ ব্যাংক, দে রেসপেক্ট দ্য টিচার্স ভেরি মাচ। এখানে আজাদ অর্কস এই একটি ফাইনিট ভার্ব, দে রেসপেক্ট দ্য টিচার্স এই একটি ফাইনিট ভার্ব। কেন হবে? উদাহরণে লক্ষ্য করুন, আজাদ হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় অর্ক ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আর দ্বিতীয় বাক্যে দে প্লুরাল হওয়ায়
ভার্বের সঙ্গে এস যুক্ত হয়নি। আমার ডেফিনেশনে কি বলছে, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশ পায় এবং সাবজেক্ট অনুযায়ী নাম্বার পার্সন অনুসারে রূপ পরিবর্তন হয়। এই ওয়ার্কের রূপ পরিবর্তন করা যায়, অর্ক, অর্কড, অর্কড, রেসপেক্ট, রেসপেক্টেড, রেসপেক্টেড, ফাইনিট ভার্বের এইগুলা পরিবর্তন করা যায় এবং এটা পার্সন ও নাম্বার অনুসারে হইতে হবে। তো এগুলাকে বলা হচ্ছে ফাইনিট ভার্ব। মনে রাখবেন, ফাইনিট ভার্ব শব্দের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। করলে বাক্যের অর্থ পরিপূর্ণভাবে সমাপ্ত হয়ে যায়। এখানে আর দ্বিতীয় বাক্যে পুনরায় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়নি। এবার দেখেন নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা, সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা যে ভার্বের কোনো রূপের পরিবর্তন হয় না, যে ভার্বের রূপের পরিবর্তন হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। এটা কখনো মেইন ভার্ব হয় না। এই ভার্ব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। যেমন এই বাক্যটা একটু দেখেন, হি গিভস মি টু ইট, হি গিভস মি টু ইট, অর্থাৎ সে আমাকে খেতে দেয়। তো এইটা যদি আমি বলি, এখানে আমি একটা বাক্য বললাম যে আই ওয়ান্ট টু ইট, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তো আমি এই পর্যন্ত গিয়ে যদি থেমে যাই, আমি খেতে, আমি খেতে, মনে মনে আরো কিছু শুনতে ইচ্ছা করে না, আমি খেতে কি, আমি খেতে চাই, আমি খেতে চেয়েছিলাম। অর্থাৎ যে বাক্য দ্বারা আমার মনের ইচ্ছা বা মনের কথা পরিপূর্ণরূপে প্রকাশ পায় না, পরিপূর্ণরূপে প্রকাশ পায় না, নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলে। কি বলে বলেন তো? অসমাপিকা ক্রিয়া বলে। এটা একটু মনে রাখবেন। তো এখানে দেখেন শর্টকাট টিপস অন, একটু মনে রাখবেন, এই টিপসটা যদি মনে রাখেন উপরের কোনো কিছুই আপনার মনে রাখা লাগবে না। ফাইনিট ভার্ব শোস টেন্স, এটা মনে রাখবেন। ফাইনিট ভার্ব কি কি দেখায়? ফাইনিট ভার্ব শোস টেন্স, পার্সন এন্ড নাম্বার। ফাইনিট ভার্বের মাধ্যমে এটা দেখায় কি, ওই ভার্বটা দেখিয়ে দেয় টেন্স, পার্সন এবং নাম্বার। নন ফাইনিট ভার্ব ডাজ নট শোস, নন ফাইনিট ভার্ব দেখায় না টেন্স, পার্সন এন্ড নাম্বার। শর্টকাট টিপস টু, তিনটে কমন স্ট্রাকচার যা থাকলেই নন ফাইনিট ভার্ব হবে। নন ফাইনিট ভার্বে তিনটা স্ট্রাকচার থাকে, টু প্লাস ভি ওয়ান থাকে। ওই যে বললাম আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তারপর দেখেন ভার্ব প্লাস আইএনজি এক্সেপ্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভার্ব যুক্ত আইএনজি থাকবে কন্টিনিউয়াস টেন্স ছাড়া। এটা কেমন, এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা দেখলে একটু বুঝতে পারবেন। আই কাম হোম ওয়াকিং, দেখেন এই যে ওয়াকিং আছে, এটা দেখে কেউ আবার মনে করবেন না যে এটা কন্টিনিউয়াস টেন্স, কারণ ভার্বের পর আইএনজি আছে। নো, এখানে কি বলা হচ্ছে, আই কাম হোম, আমি বাড়ি আসি, ওয়াকিং, হেঁটে হেঁটে, আমি প্রায় বাজারে দোকান বন্ধ করে আমি হেঁটে আসি, এমন একটা ভাব বোঝানো হচ্ছে। তো আই কাম হোম ওয়াকিং, এই দেখেন এইখানে এই জায়গাটা বলছে যে এই যে বি অন ভার্ব প্লাস আইএনজি এক্সেপ্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স ছাড়া কি হবে, আইএনজি ফর্ম হবে। এইটাকে থাকবে কোন জায়গায়, নন ফাইনাইট ভার্বে। আরেকটি দেখেন ভি থ্রি এক্সেপ্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্স হোক, এই পারফেক্ট ছাড়া ভি থ্রি থাকবে, পারফেক্ট ছাড়া ভি থ্রি থাকবে কোন জায়গায়, নন ফাইনাইট ভার্বে। এটা একটু ভালো করে লক্ষ্য করেন, কোথায় গেল এটা। এটা যে কোনো একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি। আই ওয়ান্ট সাকিব টু অ্যাক্রস দা, আই ওয়ান্ট সাকিব টু অ্যাক্ট অ্যাজ ক্লাব সেক্রেটারি। তো এখানে অর্থাৎ যে কোনো একটা বাক্য আমরা লিখবো, যে বাক্যটা আমি একটু লিখে দেখাবো। অর্থাৎ ভি থ্রি হবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছাড়া, ভি থ্রি হবে কোন টেন্স ছাড়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছাড়া। অর্থাৎ এই জায়গাটা আমরা যদি থাকে এইভাবে, তাহলে বুঝবো যে এটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, আমরা যে উপরে ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া পড়লাম, এই ফাইনাইট ভার্ব দুই প্রকার। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া, যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। দেখেন কলেজে প্রিন্সিপাল থাকে না, প্রিন্সিপাল স্যার কিন্তু অন্যদের উপরে নির্ভর নাও করতে পারে, কিন্তু অন্য যে অ্যাসিস্ট্যান্ট স্যাররা থাকে ওনরা কিন্তু প্রিন্সিপাল স্যারের কমান্ড মেনে কাজ করতে বাধ্য। তো এই প্রিন্সিপাল উদাহরণ দিয়ে মনে রাখবেন, প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা এটা কি বলা হয়, প্রধান ক্রিয়া। যেমন দে প্লেইড ইন দ্য ফিল্ড, দ্য প্লেইড ইন দ্য ফিল্ড, বা দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে, দ্য প্লে ইন দ্য ফিল্ড, এখানে প্লে কিন্তু প্রিন্সিপাল ভার্ব। দেখেন এই প্লের উপরে নির্ভর করে দে, ইন, দা,
ফিল্ড, এগুলা কিন্তু এর উপরে নির্ভর করে আছে। বাড়িতে পিতা বা মাতার উপরে নির্ভর করে ছোট যারা থাকে এরা নির্ভরশীল থাকে। এরা কি থাকে? নির্ভরশীল থাকে। ঠিক তদ্রূপ এখানে এই প্লে ভার্বের উপরে অন্য শব্দগুলো কিন্তু নির্ভর করে আছে, ভর করে আছে। এই জন্য এখানে প্লে ভার্বটাকে বলা হচ্ছে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। প্লে ভার্বকে কি বলা হচ্ছে? প্রিন্সিপাল ভার্ব। বলা হচ্ছে যে ফাইনিট ভার্ব দুই প্রকার। ফাইনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং একটি রয়েছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, এটা আমরা দেখলাম। এবার প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, দেখেন শাখা প্রশাখা কিভাবে একের পর এক বেড়ে যাচ্ছে। ফাইনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞা জানলাম। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, কি কি? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আমি যখন আপনাদের ক্লাসটা শেষ করব, আমার এই পিডিএফ ফাইলটা এবং ক্লাস রেকর্ডটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বিষয়টা এখানে একটু গ্রামারের খুব গভীরের ক্লাস নিচ্ছি ভার্বের উপরে। আর আমি বারবার একটা কথা বলি, ভার্বটা আমাদের খুবই ভালো করে দেখতে হবে, শিখতে হবে। তো দেখেন এখানে বলছে যে প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন ট্রানজিটিভ ভার্বটা একটু শিখি। ট্রানজিটিভ ভার্ব শব্দের অর্থ হচ্ছে সকর্ম ক্রিয়া। এখানে আবার আমাকে কর্ম শিখতে হবে। অবজেক্ট বা কর্ম কি? অবজেক্ট বা কর্ম কি? এটা যদি বাক্যের কোনো ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তর মিলবে ওই উত্তরটাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। রহিম ভাত খায়। রহিম ভাত খায়। ওই খাওয়ার কাছে প্রশ্ন করব কি খায়, উত্তর আসবে ভাত। উত্তর আসবে ভাত, এটাকে বলা হচ্ছে কর্ম। তো এখানে আমরা ট্রানজিটিভ ভার্ব শিখবো। ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে সকর্ম ক্রিয়া। যে সমস্ত ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে, যে সমস্ত ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাদেরকে কি ভার্ব বলে বলে তো? ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দা বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। এখানে দেখেন ভার্ব কোনটি? ড্রিঙ্কিং। এই বাক্যটা দেখেন, আমি একটু ব্যাখ্যা করি। এটা আমি একটু ব্লক করে দিলাম। কি বললাম? দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, অর্থাৎ বালকটি বা ওই বালক দুধ পান করছে। এখানে ড্রিঙ্ক ভার্বের একটি অবজেক্ট রয়েছে মিল্ক। কি আছে বলেন তো? মিল্ক। আই হ্যাভ বট আ বুক। আমি একটা বই কিনেছি। আমি একটা বই কিনেছি। এখানে বট নামক যে ভার্ব, এর একটি অবজেক্ট বা কর্ম আছে বুক। এটাকে বলা হচ্ছে অবজেক্ট। কি বলা হচ্ছে? অবজেক্ট বা কর্ম। আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে বলেন তো? তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? লেট মি নো দ্যাট প্লিজ। আচ্ছা, একজন বলেছেন আবার রিপিট করেন। আমি একবার না, একবার না, আমি 10 বার রিপিট করব, 20 বার রিপিট করব, আপনারা যতক্ষণ না বুঝবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। দেখেন বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সকর্ম ক্রিয়া। অর্থাৎ আপনি চোখ বন্ধ করে আমার কথাটা শোনেন। এটা হচ্ছে যেসব ভার্বের পরে অবজেক্ট বা কর্ম থাকে ওই ভার্ব গুলাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে দা বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। বালকটি বা বাচ্চাটি দুধ পান করছে। বাচ্চাটি দুধ পান করছে, এখানে পান করা হচ্ছে ভার্ব ড্রিঙ্ক। এর উপরে একটি অবজেক্ট, এর পরেই একটি অবজেক্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে মিল্ক। এই অবজেক্টটা এখানে বাংলায় বলে কর্ম, ইংলিশে বলে অবজেক্ট। তো এই ড্রিঙ্ক ভার্বের একটি অবজেক্ট আছে বিদায় এই ড্রিঙ্ক ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে সকর্মক্রিয়া। যে ভার্বের পরে একটি কর্ম থাকে তাকে কর্মক্রিয়া, ইংলিশে ট্রানজিটিভ ভার্ব বলে। আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার দেখেন ইনট্রানজিটিভ ভার্ব। এই বিষয়গুলো না যত ভালো করে আপনি শিখবেন, স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ করে অনেকেই পাগল করে ফেলতেছেন। স্যার গ্রুপ করে দেন, কথা বলবো, এটা করব এটা করব। এই কোর জায়গাটা যদি না বোঝেন আপনি জীবনে কখনোই স্পোকেন করতে পারবেন না। ইউটিউবে দেখবেন অনেকে আছে খুব দুইটা চারটা টেকনিক শিখায় দেয়, দুইটা চারটা বাক্য শিখায় দেয়, ওইভাবে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কভার করা যায় না। আপনি নিজেই নিজের কাছে প্রশ্ন করে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। বিভিন্ন খুব সুন্দর সুন্দর কিছু মজার মজার রুল দুইটা সেটে শিখাই দিলাম, আপনি হয়তো দুইটা সেটে বাক্য শিখলেন। এটা কি হয় জানেন? ময়না পাখি বা টিয়া পাখি খাতার ভিতরে পুষি না, কয়েকটা কথা শিখাই দেয়, সকালবেলায় দেখবেন আমার নাম ধরে ডাকবে, ভাত খেয়েছো কিনা, গোসল করেছো কিনা, এইসব বলবে। বাট এর বাইরে কিন্তু সে কোনো কথা বলতে পারবে না। তো এই যে দেখেন ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, এইগুলো কোথায় বসে, কিভাবে বসে, বাক্যে কিভাবে পরিবর্তন হয়, এটা আপনি না শিখতে পারলে আপনার ভিতরের ভয় কখনোই ছাড়াবে না। আপনি আইএলটিএস দিতে পারবেন না। আপনি ফ্রি হ্যান্ডে, আপনাকে আমি যদি বলি যে এ পেন, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট এ পেন, কলমের উপরে একটা প্যারাগ্রাফ লিখো, বইয়ের উপরে, টেবিলের উপরে, বাবার উপরে, মার উপরে, আকাশের উপরে, যে কোনো প্যারাগ্রাফ লিখো। আপনি যদি গ্রামার জানেন আপনি 2 4 5 পৃষ্ঠাও লিখবেন, আপনার ফুরাবে না ভিতরে থেকে।
অর্থাৎ এই ভার্বের কোর জায়গাটা শিখতে হবে। আপনি স্পোকেন ইংলিশ করবেন, স্পোকেন কি, স্পোকেন মানে তো কথা বলা শেখাই, স্পন্টিনিয়াসলি কথা বলা। তো এই জায়গাটা আপনি কভার করেন, স্পোকেন ইংলিশ অটোমেটিকলি আপনার হয়ে যাবে। আপনি সূত্র মুখস্থ করেন, অঙ্ক কখন মিলে যাবে আপনি বুঝতে পারবেন না। তো এখানে কথাটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আমরা শিখেছি, এখন ইনট্রানজিটিভ শিখবো। এটা দেখেন পাশাপাশি যমজ দুই ভাই, ভালো করে দেখবেন। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, একটা বুঝলে আরেকটি বোঝা যায়। ট্রানজিটিভ শিখালাম, এখন শিখাচ্ছি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব দেখেন, এই ইনট্রানজিটিভ ভার্বটা একটু সবাই ভালো করে দেখবেন, খুব মজার একটা বিষয় কিন্তু। বলা হচ্ছে যে যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না, তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন উপরে কর্ম ছিল, দা বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, এখানে দেখেন শেষে মিল্ক নামক একটি অবজেক্ট ছিল, কর্ম ছিল, এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এখানে দেখেন দা ম্যান ডাইড, লোকটি মারা গিয়েছিল, এই ডাই নামক যে ভার্ব বা ডাইড, এই ডাইড এর পরে কোনো অবজেক্ট। আবার শোনেন, এখানে দা ম্যান ডাইড, দা ম্যান ডাইড, লোকটি মারা গিয়েছিল, লোকটি কি হয়েছিল, মারা গিয়েছিল। অর্থাৎ এইখানে আমি কিন্তু কি করলাম, এখানে কিন্তু কোনো অবজেক্ট বা কর্ম বসাতে পারলাম না। জাস্ট ওয়েট আ মিনিট। দেখেন এইখানে আমি কি বলছি, এইখানে আমি বলছি যে ট্রানজিটিভ ভার্ব আমরা শিখলাম, এখন ইনট্রানজিটিভ ভার্বটা একটু দেখবো। ইনট্রানজিটিভ ভার্বটা কেমন, অর্থাৎ এখানে দা ম্যান ডাইড, লোকটি মারা গিয়েছিল, এটা কি হবে, লোকটি মারা গিয়েছিল। অর্থাৎ এখানে দেখেন, এখানে আমি কি করলাম, এখানে কিন্তু আমি এইটা বসালাম যে, অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম থাকে না, যে ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম থাকে না, এই ভার্বটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটাকে কি বলা হচ্ছে, ইনট্রানজিটিভ ভার্ব। দা ম্যান ডাইড, হি ওয়েন্ট, দেখেন সে গিয়েছিল, কি লিখলাম, হি ওয়েন্ট, অর্থাৎ সে গিয়েছিল। অর্থাৎ এই যে বাক্যগুলা, এই বাক্যগুলো আমি কিন্তু এখানে কোনো অবজেক্ট বা কর্ম খুঁজে পাচ্ছি না। হি ওয়েন্ট, এরপরে কি, কিছুই নাই, সে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, এখানে সাবজেক্ট আর ভার্ব আছে। অর্থাৎ যে বাক্যে, যে ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম থাকে না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাকে কি বলে, ইনট্রানজিটিভ ভার্ব বলে। জাস্ট এতটুকু আপনারা বুঝতে পেরেছেন ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। দেখেন আমার ক্লাসটা প্রায় শেষের পথে। তো এখানে আজকে সোহাগ স্যার আপনাদের এই ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু স্যার একটু অসুস্থ, যার কারণে হয়তো উনি নেয়নি। এই ক্লাসটি আমি আজকে কন্ডাক্ট করলাম, আমার নাম্বারটা এখানে দিয়েছি, যারা নতুন ব্যাচে আছেন, বই যদি অর্ডার করতে চান বা এই ক্লাসের ব্যাপারে কারো কোনো তথ্য থাকে বা অন্য কোনো কিছু, এই নাম্বারে একটু কাইন্ডলি নক করবেন, 0920694747। তো এখানে আপনাদের প্রয়োজন মতো এখানে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কথা বলবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আরো একটু পড়াতে দেন, তারপর আমি আপনাদের মিউট করে আপনাদের প্রশ্নগুলো একটু নিব। তো এখানে আমরা দেখবো হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। দেখেন ট্রানজিটিভ ভার্বের সহজ কথা হচ্ছে, যে ভার্বের সঙ্গে একটি অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের সঙ্গে কোনো অবজেক্ট থাকে না, এটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। এরপর আমরা দেখব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এটা একটু সবাই পড়ে ফেলেন তো, অক্সিলারি ভার্বের এখানে কি লেখা আছে। অক্সিলারি ভার্বকে সাহায্যকারী ভার্ব বলা হয় সেন্টেন্স এ ব্যবহৃত যেসব ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, সেই সকল ভার্বকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব সেন্টেন্সে ব্যবহৃত হয়ে নিজে কোনো অর্থ প্রকাশ করে না। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে নিজে কোনো অর্থ প্রকাশ করে না। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এখানে মূল ভার্ব হচ্ছে ইট, এবং এরপর একটা আইএনজি দেওয়া হয়েছে ইটিং, এরপর একটা আইএনজি দেওয়া হয়েছে ইটিং। আই অ্যাম ইটিং রাইস, এখানে ইটিং ভার্বের মূল্য থাকলেও অ্যাম ভার্বের কোনো মূল্য নাই। এইটাকে বলা হচ্ছে অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্বের তালিকা দেখেন, এটা সবাই একটু মুখস্থ করে ফেলবেন, এক নিঃশ্বাসে আগামী ক্লাসে আমাকে বলতে হবে কিন্তু। অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, হ্যাজ, হ্যাভ, হ্যাড। মনে রাখবেন, অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, হ্যাজ, হ্যাভ, হ্যাড। এটা কিন্তু আমাকে অবশ্যই বলে শোনাতে হবে।
এটা মুখস্থ না করলে আমরা গ্রামারে যখন ভার্বের ভিতরে প্রবেশ করব, আরো বেশি ডিটেল শিখবো, তখন কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। কি বলবো? এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। কেমন দেখেন, আই অ্যাম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। হি হ্যাজ বট আ স্মার্টফোন, সে একটি স্মার্টফোন কিনেছিল। এখানে ওয়াচিং এর আগে অ্যাম বসেছে, আর এই বটের আগে হ্যাজ বসেছে সাবজেক্ট অনুসারে। তো এই যে বটকে সাহায্য করার জন্য এসেছে হ্যাজ, আর অসকে সাহায্য করার জন্য এসেছে অ্যাম। মনে করেন একটা ওজন অনেক বড় একটি বস্তা, 2 মণ বা 2.5 মণ বা 1 মণ ওজন, এইটা আমি মাথায় তুলতে পারছি না। এক পাশে এক সাইডে ধরে আপনি আমার আমার মাথায় তুলে দিলেন। এখানে আপনি আমার হেল্পার। বস্তাটা বয়ে নিয়ে যাব কিন্তু আমি, এখানে মেইন ভার্ব হচ্ছে আমি, বাট আপনি তুলে দিয়ে আমাকে হেল্প করলেন। এইটাকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। তারপর দেখেন, এই অক্সিলারির পরে আছে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারির পরে কি আছে বলেন তো? মডাল অক্সিলারি ভার্ব। এইটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সব কথা সব কথা এটা টেন্স ব্যবহার করে বলতে পারি না। দেখেন আমরা এই বাক্যটা বলতে পারি, আমি কাজটি করি। ভালো করে লক্ষ্য করবেন সবাই, আমি কাজটি করি। এটা কিভাবে বলতে হবে? আই ডু দা ওয়ার্ক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এটা বললেন আই ডু দা ওয়ার্ক। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আমি কাজটি করতে পারি, আমি কাজটি করি, পরে আমি বললাম আমি কাজটি করতে পারি, তো এই বাক্যটা আপনারা কোন ভাবে সাজাবেন, কোন টেন্সে কোন সেন্টেন্সের কাতারে আপনারা ফেলবেন? আমি কাজটি করতে পারি, এটা আপনি কোনো টেন্সে পারবেন না। এটাকে আপনাকে মডাল ভার্বের ব্যবহার অর্থাৎ ক্যান আনতে হবে। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক, আই ক্যান ডু দা ওয়ার্ক। তাই বলা হচ্ছে মডাল অক্সিলারিজ, মডাল অক্সিলারিজ মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে ও ক্রিয়া সম্পাদের জন্য যে অক্সিলারিজ ব্যবহার করে, সেই সকল ভার্ব গুলাকে মডাল অক্সিলারিজ ভার্ব বলে। এইখানে দেখেন কয়েকটা ভার্ব দেওয়া আছে, সবাই একটু মনে মনে পড়ে ফেলেন তো। এই যে কালার করে দেওয়া আছে মডাল অক্সিলারি ভার্ব গুলা কি কি, সবাই একটু পড়েন। পড়তে পেরেছেন? দেখেন মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড টু, অট টু, ইউজ টু, হ্যাভ টু, বি গোয়িং টু, বি টু, উড রেদার, হ্যাড রেদার। আবার বলি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, দেয়ার, নিড টু, ওয়াট টু, ইউজ টু, হ্যাভ টু, বি গোয়িং টু, বি টু, উড রেদার, হ্যাড বেটার। এগুলা হচ্ছে আমার মেইন মডেল অক্সিলারিজ ভার্ব। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ, উড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, উড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, ইট মে রেইন টুডে। প্রত্যেক জায়গায় প্রথম বাক্যে ক্যানের ব্যবহার করেছি, পরের জায়গায় কুড ব্যবহার করেছি, পরের জায়গায় মে ব্যবহার করেছি। এই দেখেন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এইটা আপনারা একটু মনে মনে চেষ্টা করেন তো দেখি, কোন টেন্সের বা কোন সেন্টেন্সের কাতারে আমরা ফেলতে পারি, কোন আওতায় নিতে পারি। আপনি কোথাও পারবেন না। এই জায়গাটাতে আপনাকে এই মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ, উড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, ইট মে রেইন টুডে। অর্থাৎ এই যে ব্যবহারগুলা, এইগুলা হচ্ছে মডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই ব্যবহারগুলো করে, মডালগুলোর ব্যবহার করে আমরা ডে টু ডে লাইফে আমাদের সেন্টেন্স গুলা কারেক্ট করতে পারি। তো এই মডাল ভার্বের ব্যবহারটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। মডাল ভার্বের ব্যবহার না শিখলে আমরা অনেক জায়গায় ঠেকা পড়ে যাবো, আমরা এগুলো শিখতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? তো সর্বোপরি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বুঝালাম, ক্লাসটি আপনাদের কেমন লাগলো? সবার পিডিএফ দিয়ে দিব, এটা বইতে আছে, খুঁজে দেখবেন। এটা সম্ভবত বইতে রয়েছে 11, 12, 13 চ্যাপ্টার, 11, 12, 13 এখানে, এবং এখানে আমার নাম্বারটা দিয়েছি, সবাই মনে হয় দেখতে পাচ্ছেন। বই সম্পর্কিত বা ক্লাস সম্পর্কিত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার কাছে প্রশ্ন করবেন। আর আজকে যতটুকু বুঝালাম, এর বেশি যদি বুঝাতে যাই আপনাদের মাথায় আর থাকবে না। ধৈর্যেরও একটি বিষয় আছে, ক্লাসটি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গিয়েছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি, আই উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন, পিডিএফ আমি এখনই দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।